টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চায়। অধর চওড়া করে হাসলো ছেলেটি। গিটারের টুংটাং আওয়াজটা আবারও তুলে বলল, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। হাতের গিটারটা রেখে উঠে দাঁড়ালো। হাস্যোজ্জ্বল ছবিটার সামনে গিয়ে বলল, তোমাকে ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই, আর না কিছু চাই, শুধু তোমাকে চাই, আমার করে চাই, আমার হৃদয়ে চাই তোমায়। তুমি আমার, শুধুই আমার, তাই না? নেশালো চোখে হাত বাড়িয়ে ছবিটি ছুঁয়ে আবারও বলে, তোমাকে ছোঁয়ার অধিকারটা আমার চাই, তোমার শরীরে আমার নামের শিহরণ হোক, সেই অধিকারটা আমার চাই। চাই মানে চাই, সেটা কারো হবে না, হবে না কারো। এই যে তোমার ডাকর ডাকর মাদকের মতো দূরে চোখ, আমি মুগ্ধ হয়ে অনিমেষ দেখতে চাই। দিন রাত ভুলে যাব, তবু চোখ ফেরাতে চাইব না। প্রমিস, প্রাণহরণী। তুই কি আজকে ভার্সিটি নবীনবরণ অনুষ্ঠানে যাবি না? কথাটি বলেই বিছানায় কাঁথা মুড়িয়ে শুয়ে থাকা মেয়েটির দিকে তাকালো রাইমা। রাইমার ঘ্যান ঘ্যানে যার পরনায় বিরক্ত হয়ে মেয়েটি বালিশ থেকে মাথা উঠিয়ে তাকালো রাইমার দিকে। চোখ মুখ কুঁচকে বলল, না, যাব না। রাইমা বিরক্ত হলো। এই তেরা মেয়েটা জীবনেও শুধরাবে না। রাইমা ঠিক জানতো তার প্রাণপ্রিয় বান্ধবীটা এমন কিছুই করবে। পৃথিবীর এত ভালো মানুষ থাকতে এই মেয়েটাই কেন তার প্রাণপ্রিয় বান্ধবী হতে গেল খোদাই জানে। এই ভাবনার কোনো যুক্তি নেই রাইমা জানে, তবুও মস্তিষ্কে এই মেয়েটার তেরামি মানতে রাজি নহে। নহে মানে নহে। কেন যাবে না তুই? নবীনবরণ অনুষ্ঠানটা তো আমাদের না, নবীন স্টুডেন্টদের জন্য, তাহলে যাব কেন? বালিশে মুখ গুঁজে কথাটি বলল মেয়েটি। রাইমা নিজের কপালে হাত রাখল। এই মেয়েটা সব সময় উল্টাপাল্টা যুক্তি বের করে তার মাথা খাবে। রাইমা নাক মুখ ফুলিয়ে বলল, আমাদের তো আর যেতে নিষেধ করেনি, সব ইয়ারের স্টুডেন্টরাই যাবে, সেখানে তুই গেলে সমস্যা কি? অনেক সমস্যা। আমি কালকে রাতেই ঠিক করেছি আজকে আমি দিনের 12টা পর্যন্ত ঘুমাবো। সো তোর যেতে মন চাইলে তুই যা, আমাকে ঘুমাতে দে। খামোখা কানের কাছে প্যাচাল পারিস না ইয়ার। বলেই কাঁথা মুড়িয়ে ওদিকে মুখ করে চোখ বন্ধ করে ফেললো মেয়েটা। রাইমাও হার মানার মেয়ে নয়, কাঁথা টান দিয়ে বলল, আলফি, বেশি বেশি করছিস ইয়ার, গেলে কি হবে? দেখ না, আমি কত সুন্দর করে রেডি হয়ে এসেছি যাব বলে, এখন তুই সেই সুন্দরে এমনভাবে কালা নজর মাখিয়ে দিবি? আলফি কথার ভেতর থেকে মাথাটা বের করে পিটপিট করে তাকালো রাইমার দিকে। রাইমার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তুই শোক দিয়ে বসে যাচ্ছিস? না তো, কেন? রাইমার অবাক স্বর। আলফি হাই তুলে বলল, কালো শাড়ি পরলি তাই বললাম। রাইমা গাল ফুলালো। আলফির হাত টেনে উঠে বসিয়ে বলল, চল না ইয়ার, ইউনো, আজকে নবীনবরণ অনুষ্ঠানে আমার অতীব প্রিয় একজন মানুষ আসবে। বলতে গেলে বাংলাদেশের প্রায় 20 মেয়ের ক্রাশ। আলফি কপালে ভাঁজ ফেলে স্লিপার পায়ে দিয়ে দাঁড়ালো। ওয়াশরুমে যেতে যেতে বলল, তোর আবার কোন বালের ক্রাশ তোরে দেখতে ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে আসবে? রাইমা কিছু বলল না, মুচকে মুচকে হাসলো। অধর কোণে হাসি রেখেই মনে মনে বলল, উফ, কখন যে আপনাকে দেখবো। নিজে নিজে কি বকছিস তুই? রাইমা চমকে উঠল। ভাবনার ঘোর কেটে গেল তার। আলফি মুখ মুছে বের হয়ে রাইমার সামনে বসলো। কাকে কখন দেখবি? রাইমা আমতা আমতা করতে লাগলো। এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, ক্রাশের সাথে কথা বলছি, ওনাকে দেখলেই যে আমার হাতটা থুকথুক করে। আলফি তীক্ষ্ণ চোখে রাইমার দিকে তাকিয়ে আছে। এর 12 ভাতারের মতো স্বভাবটা জীবনেও যাবে না। কয়েকদিন পর বিয়ে, সে এখন পরপুরুষের জন্য হার্ট না চায়? ইরফান ভাইয়া জানে তুই যে এক ব্যাটাতে দিল দিয়ে বসে আছিস? হাতের নখ দেখতে দেখতে কথাগুলো বলল আলফি।
রাইমা মৃদু চমকে উঠল। বেলুনের হাওয়ার মতো চুপসে গেল তার সুন্দর চেহারাখানা। আলফির খুব হাসি পেল। রাইমা মুখ কাচুমাচু করে বলল, ইরফান জানে না দোস্ত, ব্যাটা জানলে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আলফি হো হো করে হেসে উঠল। রাইমার তেরা চোখে আলফির গা জ্বালানি হাসি দেখে বিরক্ত হলো বটে। এভাবে হাসবি না আলফি, জাস্ট ইরিটেট লাগে আমার। এখন ঝটপট একটা কালো শাড়ি পরে নে তো। আলফি পানি খেতে গিয়ে বিষম খেলো রাইমার কথা শুনে। খুক খুক করে কেসে উঠল। রাইমা আলফির পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আসতে খা পানি। আলফি ঝাড়ি মেরে রাইমার হাত সরালো। তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, দেখ রামু, তুই আমাকে নবীন বরণ অনুষ্ঠানে যেতে বলছিস, আমি যাচ্ছি, বাট শাড়ি নো ওয়ে। এসব শাড়ি টাড়ি পরা আমার দ্বারা হবে না। তোর যেতে ইচ্ছে হলে তুই যা। রাইমা ফোঁস করে শ্বাস ফেলল। আলফির শাড়ির সাথে শত্রুতা কি কোনোদিনও যাবে না? সেদিনকার ব্যাপারটা না হয় আলাদা, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। সেই রেস ধরে কি বসে থাকবে সারাদিন? তাহলে তোর কালো গ্রাউন্ডটা পর, শাড়ি নাই বা বলি। এটা ঠিক বলেছিস, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ইউনিভার্সিটির ভেতর ঢুকতেই চোখ গেল মাঠের দিকে। বড় করে স্টেজ সাজানো হয়েছে। প্রায় অনেকেই এসে পড়েছে অনুষ্ঠানে সামিল হতে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর হবে গান। সিঙ্গাররা কেউ এখনও আসেনি। আচমকা রাইমা মৃদু চিৎকার করে উঠল। পাশে থাকা আলফি চমকে উঠল। মুহূর্তেই তার ফর্সা বদনে চিন্তার ভাঁজ পড়ল। রাইমার দিকে তাকিয়ে বলল, ভেতরে ঢুকতেই চোখ গেল মাঠের দিকে। বড় করে স্টেজ সাজানো হয়েছে। প্রায় অনেকেই এসে পড়েছে অনুষ্ঠানে সামিল হতে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর হবে গান। সিঙ্গাররা কেউ এখনো আসেনি। আচমকা রাইমা মৃদু চিৎকার করে উঠল। পাশে থাকা আলফি চমকে উঠল। মুহূর্তেই তার ফর্সা বদনে চিন্তার ভাঁজ পড়ল। রাইমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে? কোথায় কি কামড় দিয়েছে তোকে? রাইমা আলফির ডাগর ডাগর মায়াবী চোখ জোড়ায় তাকালো। খিলখিল করে হেসে বলে, কিছু হয়নি, জাস্ট ওভার আনন্দে একটু চিৎকার করলাম। আলফি কটমট করে রাইমাকে চোখ রাঙালো। ধূপধাপ পা ফেলে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, বিয়াদব মেয়ে, একদম আমার সাথে কথা বলতে আসবি না। আরিয়া শোন। আলফি শুনল না। রাগে অনুষ্ঠানের ওখানে গিয়ে ফাঁকা একটা চেয়ারে বসে পড়ল। এই মেয়েটা সব সময় তাকে ভয় পাইয়ে দেবে। অভদ্র। মেয়েদের হই হল্লোর স্যারদের গেটের দিকে ব্যস্ত হয়ে যেতে দেখে গেটের দিকে তাকালো। চিফ গেস্ট হিসেবে একজনকে দেখতে চরম অবাক হলো আলফি। কালো শার্টের উপর অ্যাশ কালারের ব্লেজার, কালো প্যান্ট। রাইমা উৎসাহী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আলফি আমার ক্রাশ সারাত শেহজাদ। আলফি দাঁত মুখ খিচে গেট থেকে চোখ সরিয়ে ফেলল। এ লোকটা এখানে কি করছে? উনি কি এখন আবার এখানে গান গাইতে আসছে? কিন্তু উনি তো এমন ছোটোখাটো অনুষ্ঠানে গান গায় না। রাগ হলো। পুরুষটির গভীর দুই চোখে নেশালো চোখে চেয়ে আছে। চোয়াল শক্ত। রাগে তার ফর্সা চেহারা হালকা লালাভ আকার ধারণ করেছে। বাঁকা হেসে বলল, যতই আমার থেকে মুখ ফিরেও না কেন, সে আমাকে দেখবে মুগ্ধ হয়ে, ভালোবাসার গভীর নয়নে। থামল সে। অধর কোণে হাসি ঝুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, My black angel, my heart, I'm back now in your life. উনি তোর ক্রাশ? রাইমা আলফির দিকে তাকালো। মৃদু লজ্জা পাওয়ার ভাব করে বলল, শুধু ক্রাশ না, আমার প্রিয় সিঙ্গারদের মধ্যে একজন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তোর জন্মের ক্রাশ। এখন বল, উনি এখানে কি করছেন? আমার জানা মতে সারাত শেহজাদা ছোটখাটো কোনো অনুষ্ঠানে গান গাওয়ার মানুষ না। রাইমা চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলল, তুই যেভাবে বলছিস মনে হয় উনি কত অহংকারী লোক। উনি সব জায়গায় গান গায়, আর আমার মনের মাঝেও গায়। শেষের কথাটা লজ্জা ভাব নিয়ে বলল। আলফি মুখ কুচকে অন্যদিকে তাকালো। তার আজকের দিনটাই বিরক্তিকর। অস্বস্তিতে নড়ে চড়ে উঠল আলফি। শুকনো ঢোক গেলে আশেপাশে দেখল। কেন মনে হচ্ছে কেউ তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। স্টেজে তাকালো। সারা রাত শেহজাদা ঠোঁটে মারাত্মক হাসি ফুটিয়ে ক্রাশ লুকে গান গাইছে। কিছুক্ষণ পর পর কপালের ওপর উড়ে আসা চুলে ব্যাক ব্রাশ করছে। রাইমার দিকে তাকিয়ে দেখল সেই মেয়ে ধ্যান জ্ঞান ভুলে
সারাতের দিকে তাকিয়ে আছে। আলফি বিরক্ত হলো। হালকা হাওয়ায় তার খোলা চুল উড়ে চোখের সামনে এলো। হাতের সাহায্যে চুল কানের পেছনে গুজে স্টেজে তাকাতেই চমকে উঠল। শিরশির করে উঠল সমস্ত কায়া। সারাতের ওই তীরের মতো দৃষ্টিটা তার দিকে। আলফির হাত আর কপাল মৃদু ঘেমে উঠল। দ্রুত চোখের দৃষ্টি স্থির করলো মাটিতে, আর চোখে আবারও সারাতের দিকে তাকালো। দেখলো সে অন্যদিকে তাকিয়ে গান গাইছে। আলফি স্বস্তির নিঃশ্বাস ছাড়তে যাবে এমন সময় নিঃশ্বাসটা কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল। সারাতের চোখ তার চোখের দিকেই নিবদ্ধ। এই ধারালো অস্ত্রের ন্যায় দৃষ্টিতেই তো সেদিন অঘটন ঘটেছিল। সারাত গান গাওয়ার মাঝেই বাঁকা হাসল। তার প্রাণ হরিণী, তার শ্যামাঙ্গিনী, তার ভালোবাসার এমন লুকোচুরি দেখে বড্ড মায়াকাড়া নজরে যখন সারাতের দিকে তাকায় না, সারাত তখন দিশেহারা হয়ে পড়ে। ইচ্ছে করে আলফিকে শক্ত করে আলিঙ্গনে বুকের ভেতর রেখে দিতে। কেউ দেখবে না তখন তার ব্ল্যাক রোজকে, শুধুমাত্র সারাত ছাড়া। খুব যত্নে দেখবে, আদর করবে, ভালোবাসবে, যেখান থেকে আলফি চাইলেও পালাতে পারবে না। সারাত দিবেই না তার শ্যামাঙ্গিনীকে পালাতে। দরকার পড়লে তার সুইট ব্ল্যাক এঞ্জেলের ডানা কেটে রেখে দেবে, তবু কোথাও যেতে দেবে না। অপেক্ষা তো শুধু আলফিকে নজর করে পাওয়ার, ব্যাস, আর কিছুই চায় না, কিছুই না। সারাত হেসে উঠল আবারও। অনুষ্ঠান শেষ হয়েছে 10 মিনিট আগে। ভার্সিটির সামনে থাকা ফুচকার স্টলে ফুচকা খাওয়ায় মত্ত রাইমা আর আলফি। আজকে ফুচকার ট্রিট দিচ্ছে রাইমার হবু জামাই ইরফান। ইরফান টুলে বসে বসে রাইমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আলফি কিছুক্ষণ পর পর কোনা চোখে ইরফান আর রাইমাকে দেখছে। এদের প্রেম কাহিনী দেখতে তার ভালোই লাগে। দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা কত সুন্দর, নজর না লাগুক কারো। আচমকা বিষম খেলো আলফি। নাকে মুখে ঝাল উঠে যাওয়ায় খুক খুক করে কেসে উঠল। রাইমা হন্তদন্ত হয়ে আলফির পিঠের ওপর আলতো থাপ্পড় মারতে লাগলো। ইরফান পানির বোতল এগিয়ে দিতেই রাইমা খাইয়ে দিতে দিতে চিন্তিত সুরে বলল, দেখে খাবি তো? চোখ মুখ কেমন লাল হয়ে গেছে। আলফি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে স্থির হলো, পরপর হেসে বলল, আই এম ফাইন নাও, এত টেন্সড হওয়ার কিছু হয়নি। রাইমা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, অথচ ওটা কেউ খেয়ালই করলো না। গাড়ির গ্লাস ভেদ করে একজোড়া হিংস্র দৃষ্টি তাদের দিকে তাকিয়ে আছে। তার ফর্সা হালকা লম্বাটে মুখটা হিংস্রতায় ছেয়ে আছে। রাইমার হাতের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, বিড়বিড় করে বলল কিছু। গাড়ির স্টিয়ারিংয়ে রাখা বলিষ্ঠ হাতটা শক্ত হয়ে আছে। আরেক পলক তার শ্যামাঙ্গিনীর দিকে তাকিয়ে বলল, My black rose, my sweetheart, you're only mine, don't you know? সারাত কথাটা বলে কুটিল হাসলো। গাড়ি স্টার্ট দিতে দিতে ফের বলে, ওয়েট করেছেন, আজকে নতুন কিছু বার্তা তোমার জন্য অপেক্ষা করছে। আলফি বাসায় পা টিপে টিপে ঢুকলো। চারিদিকে সাবধানী নজর বুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ড্রয়িং রুমে কেউ নেই। তার ভাই নিশ্চয়ই এখনও খেলার মাঠ থেকে আসেনি। মা এখন পাশের বাসার মিতালি আন্টিদের বাসায় হয়তো গল্প করছে। বাবা রাত 10টায় আসবে অফিস থেকে। তার মানে আলফিকে নিয়ে বকাবকির কোনো সুযোগ নেই। হাতের জুতো জোড়া খুলে জুতার তাকে রাখলো। রুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে কেউ বলে উঠল, স্টপ। আলফি পিছে ঘুরে দাঁড়ালো। তার ছোট্ট ভাই আবরার ব্যাট হাতে নিয়ে ভিক্ষুদের মতো দাঁড়িয়ে আছে। আলফি কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এভাবে কুত্তার মতো তাকিয়ে আছিস কেন? তোকে কামড়াবো তাই। হোয়াট? আবরার বিরক্ত হয়ে ব্যাট কাঁধে তুলে যেতে যেতে বলে, অনার্স থার্ড ইয়ারে পড়িস বলে কথায় কথায় সব হোয়াট ফোয়াট ইংরেজি মারবি না। কেন? তো জলে বুঝি? আবরার ঘুরে দাঁড়ালো। ডান ভ্রু উঁচু করে তর্জনী আঙুল তুলে বলে, হাবলার জ্বলে না, জ্বালায় মানুষকে, বুঝেছিস মেন্টাল মডেল? তুই আমাকে মেন্টাল বললি? তুই জানিস আমি তোর থেকে 4 বছরের বড়। চোখ বড় বড় করে খ্যাপা স্বরে বলল আলফি। আবরার দায়সারা ভাবে জবাব দিল, সো হোয়াট? সো হোয়াট মানে? ইউ উইল অলওয়েজ রেসপেক্ট মি। তুই কি প্রধানমন্ত্রী? না। থতমত খেয়ে জবাব দিল আলফি। তাহলে তোর এত সম্মান দিয়ে লাভ কি?
আমি এখন টায়ার্ড, এত বকবক করার মুড নাই। মুড হলে এসে বকবক করব। বাই। আলফি হাঁ করে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার ইন্টার পড়ুয়া ভাইয়ের দিকে। কি বেয়াদব, কি বেয়াদব রে বাবা, একটু বড় বোনকে সম্মান করতে জানে না, অসভ্য বাঁদর ছেলে। আলফি ফোঁস ফোঁস করতে করতে ধূপ ধাপ পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আলফির মনে হলো রাইমাকে একটা কল করা উচিত। মনটা কেমন কেমন করছে মেয়েটার জন্য। হাতে তোয়ালেটা বিছানায় ছুঁড়ে মেরে কল দিল রাইমাকে। রিং হচ্ছে কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। বিরক্তিতে ঝড় শব্দ করলো। সময় কাটানোর জন্য আজকের অনুষ্ঠানে তোলা ছবিগুলো ঘাঁটতে লাগলো। এক পর্যায়ে চোখ স্থির হলো হৃদয় কারা শীতল হাসিতে। সারাত শেহজাদা। সুদর্শন সেই পুরুষটার এক হাতে মাইক, যেটা মোহনীয় ওই ঠোঁটের কাছে। চোখগুলো ছোট ছোট হয়ে আছে হাসার কারণে। আলফি যেন হার্ট মিস করলো নিজ অজান্তেই। ছবিটা হয়তো রাইমা তুলেছিল তার মোবাইলে। আলফি জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সারাতকে। সামনে বসায় একদম ক্লিয়ার উঠেছে ছবিটা। সারাতের গায়ের কালো শার্টটা তার বলিষ্ঠ প্রশস্ত বুক এবং শরীরে ৮-৮ভাবে এঁটে আছে। গায়ের ব্লেজারটা তখন খুলে রেখেছিল। আলফির ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। লক্ষ্য করলো সারাতের ঠোঁটের কোণে একটা ছোট্ট কুচকুচে কালো তিল। আলফি যেন সে আগের মতো আবারও ক্রাশ খেয়ে বসলো। ভুলে বসলো সারাতের ওপর তার রাগটা। মোহনীয় চোখে সারাতের ঠোঁটের তিলটার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে আলফি। ছবিতেই যদি লোকটার ঠোঁটের কোণে থাকা তিলটা এত মোহনীয় হয়, তাহলে বাস্তবে দেখলে কেমন হবে? আলফি তো জ্ঞান হারাবে তখন, কিন্তু সেটা তো বাস্তবে কখনো সম্ভবই নয়। আলফির ধ্যান ভাঙল। মনে পড়ল সারাত শেহজাদা নামক পুরুষটার প্রতি তার ক্ষোভ জমে আছে। এই তো কয়েক মাস আগের কথা। ঢাকা বসুন্ধরাতে সারাতের গানের একটা কনসার্ট ছিল। আলফি তখনও সারাতের বিগেস্ট ফ্যান ছিল। সারাত বলতেই পাগল ছিল সে। বসুন্ধরাতে সারাতের কনসার্ট হবে শুনে রাইমা আর আলফি ঠিক করলো ওরা যাবে। যেহেতু তারাও বসুন্ধরাতে থাকে, যেতে কোনো সমস্যা হবে না। আলফি তার পছন্দের কালো শাড়ির সাথে কোমর সমান চুল ছেড়ে হালকা মেক ওভার করে রেডি হয়েছিল। উজ্জ্বল শ্যাম থাকায় কালো শাড়িতে বেশ মায়াবী লাগছিল। রাইমাও হুবহু আলফির মতো সেজেছে। শুধু দুইজনের মধ্যে পার্থক্য এতটুকুই ছিল যে আলফি চোখের নিচে কাজল দিয়েছিল আর রাইমা দেয়নি। কনসার্ট শেষে বাসায় ফেরার পালা তখন। বাইরে বের হওয়ার সময় আচানক আলফির শাড়ির আঁচলে টান পড়ে থমকে দাঁড়ায়। চোখ বড় বড় করে পেছনে তাকিয়ে দেখলো একটা ছেলের হাতের ঘড়ির সাথে আঁচলে সুতা আটকে গেছে। ছেলেটা তখন জোরপূর্বক হেসে ঘড়ি থেকে আঁচল ছোটাতে ছোটাতেই বলল, আই এম রিয়েলি সরি সিস্টার, আমি সত্যি খেয়াল করে নেই। আলফি ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে কিছু বলতে যাওয়ার আগে কোথা থেকে যেন সারাত সেখানে হাজির হয়ে না জানা ছেলেটার হাত ঘড়িটা খুলে ছুঁড়ে মারল। রাগে লাল আভায় রঞ্জিত ছিল। এমন কাণ্ডে ওখানে থাকা রাইমা, আলফি আর ছেলেটা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। সারা ছেলেটার দিকে কড়া চোখে এক পলক তাকিয়ে আলফির দিকে ঘুরে দাঁড়ালো। অগ্নি ঝরা চোখে তাকিয়ে কঠোর সুরে বলল, শাড়ি সামলাতে না জানলে শাড়ি পরো কেন? নাকি ছেলেদের ঘড়িতে আটকানোর জন্য পড়ো? আলফি অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? শাট আপ। একদম রিসেন্ট হওয়ার চেষ্টা করবে না। এরপর থেকে মিনিমাম লজ্জাটুকু থাকলে শাড়ি পরে রাস্তা বের হবে না। গট ইট? কলের রিংটনে ধ্যান ভাঙল আলফির। মোবাইল হাতে নিতেই দেখল রাইমার কল। আলফি এক সেকেন্ডও দেরি না করে রিসিভ করে বলে উঠল, হ্যালো রামু, কোথায় তুই? আমি কতবার তোকে কল দিয়েছি, দেখেছিস? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। মুখের কথাটা আটকে গেল আলফির। বুকটা আচানক মুচড়ে উঠল। পুরো শরীরে কম্পন অনুভব করলো আলফি। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? ওপাশ থেকে রাইমা দীর্ঘশ্বাস ছাড়ল। বুঝতে পারলো আলফি প্যানিক হয়ে পড়েছে। ঠোঁট কামড়ে ডান হাতটা ধীরভাবে ঠিক করে রাইমা বলল, তেমন কিছু হয়নি, ডান হাতে একটু আঘাত পেয়েছি। তুই শুধু শুধু প্যানিক হোস না। আলফি কিছুটা শান্ত হলো। আরও কিছুক্ষণ দুজনে কথা বলে আলফি কল কেটে দিল। মনটা এখন ভার হয়ে আছে। সিদ্ধান্ত নিল কালকে সকাল হতে রাইমাকে দেখতে যাবে। মেয়েটা এত বেখালিভাবে চলাফেরা করে। আলফির ভাবনার মাঝে মেসেজের টিউন শুনে মোবাইলের দিকে তাকালো। মোবাইল হাতে নিতে আগত আসা মেসেজটা চেক করতেই দমটা যেন আটকে গেল তার।
থরথর করে কাঁপতে লাগলো আলফির হাত পা এবং কি পুরো শরীর। আলফি মেসেজটা আর একবার পড়ল। তোমার পাশে অন্য কারো ছায়া আমার সহ্য হয় না জান। তোমার ফ্রেন্ডের লাগ ভালো বলে আজকে শুধু হাতে একটু ব্যথা পেয়েছে। ও তোমাকে ওই হাতে পানি খাইয়ে দিয়েছিল না, সেই হাতটা আঘাত দিয়েছে। আগামীতে সাবধানে থাকবে সুইটহার্ট। কে বলতে পারে তোমার একটু ভুলের জন্য কারোর জীবন চলে যেতে পারে। সো বি কেয়ারফুল। ভয়ে মোবাইলটা দূরে ছুটকে মারল আলফি। ভয়ে তার কণ্ঠস্বর কাঁপছে। কে এমন ভয়ানক মেসেজ দিল তাকে? নিশ্চয়ই কোনো পাগল এমন মেসেজ করেছে। আলফি খাটের সাথে দুই হাঁটু মুড়িয়ে সিটিয়ে আছে। রাইমার হাতে আঘাত করা লোকটাই কি তাকে মেসেজ দিল? আলফি কাঁপা কাঁপা হাতে নিজের মোবাইলটা নিয়ে যেই নাম্বারটা থেকে মেসেজ এসেছে সেই নাম্বারে কল দিল, কিন্তু নাম্বারটা বন্ধ বলল। আলফি শুকনো ঢোক গিলে উঠে ড্রয়িং রুমে চলে গেল। নিজের বিশাল বড় বারান্দায় এসে দাঁড়ালো সারাত। পরনে তার খয়েরি রঙের টি শার্ট আর 3/4 কালো প্যান্ট, হাতে ধোঁয়া ওঠা এক কাপ কফি। বারান্দার রেলিংয়ের ওপর দুই হাত রেখে সামনের দিকে একটু হেলে দাঁড়ালো। ঠোঁটের কোণে ক্রুড়ো হাসি ফুটিয়ে কফির মগে এক চুমুক দিয়ে হাতের মোবাইলের দিকে নেশালো চোখে তাকালো। হালকা হাওয়ায় সারাতের কপালের চুলগুলো নড়ে উঠল। সেদিকে মনোযোগ না দিয়ে মোবাইলের স্ক্রিনে স্থির অথচ অস্থির নজর বুলিয়ে বলল, তোমার দিকে বারন্ত প্রতিটা হাত আমি কেটে ফেলবো, হোক সেটা মেয়ে অথবা ছেলে। তোমাকে আমি ছাড়া কেউ ছুতে পারবে না, কেউ না। তুমি তো আমার, তোমার সব কিছু আমার। তোমাকে আর নিজের থেকে আলাদা রাখা যাবে না ব্ল্যাক কুইন। তোমাকে অতি শীঘ্র আমার বন্ধুনি হতে হবে, যেভাবেই হোক হতেই হবে। সারাত হেসে উঠল। ঘাড় বাঁকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে ভয়ঙ্কর স্বরে বলল, ইউ আর মাই সুইট হার্ট আলফি। আমার নজরে যখন পড়েছ তখন আর কোনো ছাড় পাবে না তুমি। এখন হয় যত খুশি করে নাও, তোমার উড়ন্ত ভাবটা ভীষণ সেক্সি। সকাল 6:30 বাজে। রেডি হয়ে বের হলো আলফি। উদ্দেশ্য রাইমার বাসায় যাওয়া। মেয়েটার চিন্তায় আর ওই উদ্ভট মেসেজের জন্য পুরো রাত ঘুম হয়নি তার। এত সকালে আলফিকে উঠতে দেখে বাসার সবাই ভূত দেখার মতো ওর দিকে তাকিয়েছিল প্রায় অনেকক্ষণ। আলফি সবার এমন নজরে ক্যাবলার মতো হাসি দিয়ে শুধু বলল, হোয়াট? এত ড্রামা করছো কেন সবাই? সকালে উঠা কি অপরাধ নাকি? আলফির মা মেয়ের কাছে এসে ওর গাল কপাল চেক করে বলল, অপরাধই তো, শুধু অপরাধ না, ঘোর অপরাধ। যে মেয়েকে টেনেও 9টার আগে ঘুম থেকে উঠানো যায় না, সেই মেয়ে আজকে এত সকালে পরিপাটি হয়ে আছে। তোমাকে তো বললাম আমি সকালে রাইমাকে দেখতে যাব। তা তো বলেছিলি, যাই হোক সাবধানে যা, আমিও গিয়ে দেখে আসবো মেয়েটাকে, হাতের কাজ সেরেই যাব। তুমি পরে গেলেও হবে, এখন আমি আসি, লেট হচ্ছে। বলেই বেরিয়ে পড়ল আলফি। সকলের কথা মনে করে মুচকি হেসে উঠল। তার ভাই দেখলে তো আরও অনেক কিছুই বলতো। ভাগ্যিস বলদটা ঘুমেছিল তখন। আলফি হাতের ঘড়ির দিকে তাকিয়ে সামনে হাঁটতে গিয়ে ধাক্কা খেলো কারো বুকের সাথে। হঠাৎ কাজে আলফি চোখ বন্ধ করে সামনের ব্যক্তিটির বুকের কাছে জামা খামচে ধরল। তখনই নাকে এসে বাড়ি খেলো পুরুষালী নেশালো কড়া পারফিউমের সুগন্ধ। ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে পিটপিট করে চোখ খুলতেই আবারও যেন ধাক্কা খেলো আলফি। চোখ দুটো বড় বড় করে অবাক স্বরে বলে উঠল, সারাত শাহজাদা। সারাত তখনও স্থির চোখে আলফির চোখের দিকে তাকিয়েছিল। ধীরভাবে আলফির অজান্তেই আলফিকে নিজের বুকের সাথে মিশিয়ে ঠোঁটে মোহনীয় হাসি ফুটিয়ে বলে, অন্য কাউকে এক্সপেক্ট করেছিল নাকি বেবি গার্ল? আলফি সারাতের হাসির মাঝে হারাতে গিয়েও কপাল কুঁচকে ফেল। সারাত কি বলল একটু আগে? আলফি কিছু বলতে যাবে তখন ওর নজর গেল সারাতের বুকের দিকে। সারাতের বুকের সাথে ওর বুক মিশে আছে। আলফি হতভম্ব হয়ে দ্রুত সরে দাঁড়ালো। আলফি এমন সরে যাওয়ায় সারাতের রাগ হলো প্রচুর। রাগ দমন করতে হাত মুষ্টিবদ্ধ করে বড় করে নিঃশ্বাস নিয়ে ফিটফাট হয়ে দাঁড়ালো। আলফি সারাতের রাগটাও খেয়াল করেনি। আলফির আপাতত লজ্জায় মরি মরি অবস্থা। ইস, কীভাবে সারাতের বুকের সাথে মিশেছিল! কান আর গাল মুহূর্তে উষ্ণতায় ভরে গেল। সারাত খুব সূক্ষ্ম নজরে আলফির লজ্জা লজ্জা ভাবটা দেখছে। বাঁকা হাসলো সারাত। এইভাবেই তো আলফিকে নিচে স্পর্শ দিয়ে লজ্জা দিতে চায়। সারাত ভদ্র রূপে বলল, আর ইউ ওকে?
আলফির ধ্যান কাটল। মনে পড়ল তার সামনে সারাত শেহজাদা দাঁড়িয়ে আছে। আলফি পূর্ণ নজর সারাতের দিকে তাকালো। জগিং ড্রেসে সারাতকে দেখে আলফির হার্টবিট মিস করলো। চমকিত স্বরেই বলল, আপনি এখানে? কেন, এদিকে আসা কি বারণ নাকি? আলফি মাথা নেড়ে আন্তরিকতাভাবে বলল, না না, আমি ওটা মিন করতে চাইনি। আমি বল। তো কি মিন করতে চেয়েছিলে? সারাতকে এমন এগিয়ে আসতে দেখে এক পা পেছালো আলফি। অস্বস্তি হচ্ছে তার। আলফিকে পেছাতে দেখে সারাত থেমে গেল। দাঁতে দাঁত পিষে আগত রাগটা দমন করে সে বলল, আর ইউ অ্যাফ্রেড অফ মি লিটল গার্ল? আলফির ভ্রু বেঁকে গেল। না বোঝার মতো করে বলল, সরি, আপনাকে ভয় পেতে যাব কেন? আর কি সব নেমে ডেকে যাচ্ছেন কখন থেকে? আমার নাম হচ্ছে আলফি, আলফি রেহমান। আলফির কথাটা পুরো এড়িয়ে গিয়ে সারাত বলল, ইউ লুক লাইক আ হট। আলফি অবাক হলো সারাতের কথায়। অস্বস্তিতে পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। লোকটার এমন কথাবার্তায় মনে হয় সারাত আলফিকে কতদিন ধরে লক্ষ্য করে আসছে, অথচ ওদের এমন সামনাসামনি দেখা এই নিয়ে দ্বিতীয়বার হলো। আলফি বিস্ময় ভাব নিয়ে বলল, আপনি এসব কি বলছেন? আর ইউ ওকে মিস্টার সারাত শেহজাদা? সারাত হাসলো। আলফি বুঝলো না সেই হাসির মানে। তবে সত্যি বলতে সারাতের হাসিটা মারাত্মক। আলফি যতবারই সারাতের হাসির দিকে তাকায় ঠিক ততবারই আটকে যায় ওই হাসিতে। এবার আলফির হার্টবিট বাড়াতে সারাত একদম আলফির দিকে ঝুঁকে গেল। আলফি চোখ বড় বড় করে আশেপাশে দেখল। ভোর হাওয়ায় এই এলাকায় তেমন কেউ নেই। আচমকা কানে আসলো ডিপ ভয়েসে বলা কথাটা, তুমি সামনে থাকলে আমি ঠিক থাকি কিভাবে? প্রায় আজকে অনেকক্ষণ রাইমার সাথে সময় কাটিয়ে বিকেলের দিকে বাসায় যাওয়ার জন্য বের হয় আলফি। কালকে সন্ধ্যায় রাইমা আর ইরফান রাস্তা পার হওয়ার সময় কোথা থেকে যেন গাড়ি একটা রাইমার পাশ দিয়ে খুব দ্রুত যাওয়ার ওরা দুজনেই হতভম্ব হয়েছিল। বুঝতে পারলো না একটু আগে কি হয়েছে। কয়েক সেকেন্ড পর ডান হাতে ব্যথা অনুভব হতে মৃদু আর্তনাদ করে উঠল রাইমা। ইরফান হতবাক হয়ে স্থির হয়েছিল। মুহূর্তে বিষয়টি বুঝতে পেরে রাইমাকে নিয়ে ছুটল হসপিটালে। ডক্টর শুধু বলেছেন ডান হাতে কেউ লোহা দিয়ে আঘাত করেছে, যার কারণে হাতে ফ্র্যাকচার হয়েছে। কয়েকদিন রেস্ট নিলে সেরে উঠবে। তবে কে এমন কাজ করেছে সেটা ইরফান বের করে ছাড়বে বলেছে। আলফি দীর্ঘশ্বাস ছাড়ল। এবার সে নিশ্চিত হলো কালকে রাতে তাকে মেসেজ দেওয়া লোকটাই এমন করেছে। কিন্তু কেন? রাইমার কি এমন দোষ ছিল যে তাকে এমন শাস্তি দিতে হলো? আলফি বুঝতে পারল না। তবে বুঝলো কোনো এক পাগলের খপ্পরে পড়তে যাচ্ছে সে। বাসায় ঢুকতেই চমকালো আলফি। ড্রয়িং রুমের সোফায় খুব সুন্দর এবং শালীনভাবে বসে আছে সারাত শেহজাদা। পরনে কালো স্যুটবুট, চুলগুলো আজকে জেল দিয়ে সেট করা, ঠোঁটে কি সুন্দর অমায়িক একটা হাসি। সকালে যে দেখেছিল ঠিক তার বিপরীত এক মানুষ লাগছে। এখন সারাতকে দেখে মনে হচ্ছে সে পাত্রী দেখতে আসছে। নিজের বাবাকে আজকে এত তাড়াতাড়ি বাসায় দেখে অবাক হলো আলফি। সময় দেখে আজকে বাসায় সারাত আর তার বাবা মুখোমুখি সোফায় বসে আছে। আলফিকে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সবাই একযোগে ওর দিকে তাকালো। সারাত হাসি হাসি মুখে ওর দিকে তাকালো। আলফি এইসবের কিছুই বুঝতে পারছে না। চোখে মুখে প্রশ্ন নিয়ে ওর মায়ের দিকে তাকালো। আলফির মা হাসি মুখে মেয়ের দিকে এগিয়ে আসলো। হাতে টেনে রুমে নিয়ে এসে দাঁড়ালো আলফি। আলফি হাত ছাড়িয়ে প্রশ্ন করলো, সারাত শেহজাদা এখানে কেন আম্মু? আব্বু দেখি আজকে বাসায়, কিছু কি হয়েছে? আলফির মা মেয়েকে বিছানায় বসিয়ে নিজেও বসলো পাশে। খুশি খুশি ভাব নিয়ে বললেন, সারাত, শেহজাদা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তার নাকি তোকে পছন্দ হয়েছে। কি? বিস্ময়ে বসা থেকে দাঁড়িয়ে গেল আলফি। মায়ের কথাগুলো কানের ভিতরে শোঁ শোঁ আওয়াজ করছে। তোমার মাথা ঠিক আছে আম্মু? কি বলছো বুঝতে পারছো? সারাত শেহজাদার মতো এত বড় রকস্টার, এত এত সুন্দরী মেয়ে রেখে আমার মতো ভূতনির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে? তুমি ভাবলে কি করে? ফাজলামি পাইছো? মেয়ের কথায় হতাশ শ্বাস ছাড়ল রেহনুমা রেহমান। মেয়ের হাত ধরে আবারও বসিয়ে বলল, তোর মতো আমরা সবাই অবাক হয়েছি, কিন্তু ছেলেটার কথা শুনে বুঝতে পারলাম ছেলেটা সত্যিই তোকে পছন্দ করে।
একটা অবাক করা বিষয় কি জানিস, ছেলেটার পরিবার বলতে খালি ওর দাদুই আছে, বাবা মারা গেছে 2 বছর আগে। আলফি জানে সারাতের বাবা মারা গেছে 2 বছর আগে, কিন্তু এটা জানতো না ওনার পরিবারে শুধু ওনার দাদুই আছে। আলফি ওর মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি বলতে চাও? আমি কিছুই বলবো না, বিয়ে হবে তোর, সিদ্ধান্তটাও তোর হবে। তবে এতটুকু বুঝেছি ছেলেটার মাঝে কোনো অহংকার নেই। এত বড় রকস্টার হওয়া সত্ত্বেও একটু অহংকারের ছিটা ফোটাও নেই। কথাবার্তাও অমায়িক, আচরণ ব্যবহার ব্যক্তিত্বও অসাধারণ। বুঝতে পেরেছিস? আমাদের ভালোই লেগেছে। বাকিটা তোর মতামত, তুই হ্যাঁ বললে হ্যাঁ, আর না বললে না। আলফি দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তার কী বলা উচিত বুঝতে পারছে না। এটা সত্যিই আলফি সারাতের ফ্যান ছিল এবং কি এখনও আছে, তবে সেটা রাগের নিচে চাপা পড়ে আছে এখন। আজকে কি সব যে হচ্ছে। আলফি চোখ বন্ধ করে মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল, দাঁড়িয়ে গিয়ে মাকে বলল, আমি একান্তভাবেই কিছু কথা বলতে চাই ওনার সাথে। অবশ্যই বলবি, চল। সারা তার চোখে অনেকবার আলফির রুমের দিকে তাকিয়েছে। ভেতরে ভেতরে রাগ হচ্ছে তার। তার শ্যামাঙ্গিনী কি এত আলোচনা করছে ওই রুমে? তাকে কি বিয়ে না করার সিদ্ধান্ত নিচ্ছে না তো, নাকি তার ব্ল্যাক রোজের অন্য কোনো পছন্দ আছে? সারাত ডেসপারেট হয়ে পড়েছে। মাথার ভেতরে প্রত্যেকটা শিরা দপদপ করছে, চোয়াল শক্ত হয়ে আসছে। তাকে এখন এই মুহূর্তে শান্ত ভদ্র হয়ে থাকতে হবে। তার ব্ল্যাক রোজ তো তারই হবে, সেটা যেভাবেই হোক। সহজে হলে তো ভালো, আর যদি তার সুইট হার্ট তেরামি করে তাহলে সারাত শেহজাদাও সেই তেরামি ভাঙতে জানে। সারাত টান টান হয়ে বসলো। আলফির বাবার সাথে আবারও হাসি মুখে কথা বলতে লাগলো। ড্রয়িং রুমে তখন হাজির হলো আলফি। সারাত তাকালো তার প্রাণ হরিণীর দিকে। শীতল সেই চাহনিতে হালকা কেঁপে উঠল আলফি। দৃষ্টি গিয়ে থামলো সারাতের ঠোঁটের কোণে থাকা কালো কুচকুচে তিলটায়। ছেলেদেরও যে এত মোহনীয় তিল থাকে আলফি সারাতকে না দেখলে বুঝতেই পারতো না। ঢোক গেলে দৃষ্টি সরালো আলফি। সবার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে সারাতকে বলে উঠল, আমার ওনার সাথে একান্ত কিছু কথা আছে। আলফির রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে সারাত আর আলফি। সারাত এক ধ্যানে আলফির দিকে তাকিয়ে আছে। তাকে দেখলে মনে হবে আলফিকে দেখা ছাড়া তার আর কোনো গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে নেই। এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এদিকে অস্বস্তিতে হাত কচলাচ্ছে আলফি। এই নিয়ে 3 বার মৃদু কেসে উঠল, যাতে সারাতের ধ্যান কাটে। কিন্তু কিসের কি, সে তো তাকিয়েই আছে তার দিকে। কি বলবে বলো? কেঁপে উঠল আলফি সারাতের ভরাট পুরুষালী কণ্ঠে। নিজেকে প্রস্তুত করল, মনে মনে কথাগুলো সাজিয়ে নিল। সারাত সুচালু দৃষ্টিতে আলফিকে পরখ করছে। আলফি বারান্দার রেলিংয়ের দিকে ফিরে বলল, আমি বিয়ে করতে পারবো না। হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করলো সারাত। এটাই তো হওয়ার ছিল, ঠিক এটাই তো। সারাতের রাগেই কপাল আর গলার রগ ফুলে উঠল, তবুও নিজেকে শান্ত রেখে জিজ্ঞেস করলো, তোমার কি আমাকে পছন্দ না? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? এই প্রথম সারাত ভয়ঙ্কর কষ্ট অনুভব করলো আলফিকে শেষের কথাটা জিজ্ঞেস করতে। তার বুকের ভেতর কেমন এক অদ্ভুত কষ্ট হচ্ছে। ব্যাকুল নজরে চেয়ে আছে আলফির দিকে। আলফি সারাতের প্রশ্ন শুনে চট করে সারাতের দিকে ফিরল। দ্রুত মাথা নেড়ে বলল, না না, আপনাকে কার না পছন্দ হবে? সবাই তো আপনাকে পছন্দ করে। তুমি পছন্দ করো না? থেমে গেল আলফি সারাতের এমন আচানক প্রশ্নে। মুখের কথা মুখেই আটকে গেল। সারাতের চোখে চোখ রাখতে পারল না আলফি। চোখ নামিয়ে বলল, তেমনটা না, আসলে আমি এখনই এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছি না। আমি চাই আমার পড়াশোনাটা শেষ হোক, আমার স্বপ্ন পূরণ করতে চাই, অনেক বড় একজন মডেল হতে চাই আমি। তাই এখন বিয়ে টিয়ে নিয়ে ভাবছি না। বলেই সারাতের দিকে তাকালো। সারাতকে অত্যাধিক শান্ত লাগছে আলফির কাছে। তার কেন মনে হচ্ছে সারাত ঠিক নেই। তবুও আলফি নিজের মনের মাঝে থাকা প্রশ্নটা করেই ফেলল, আপনি হঠাৎ আমার মতো একটা মেয়েকে কিভাবে পছন্দ করলেন, যেখানে আশেপাশে হাজার সুন্দরী মেয়ে? আপনি বলতেই পাগল। সারাত কপাল কুঁচকাল। এক কদম আলফির নিকটে এগিয়ে এসে বলল, কে বললাম আমি তোমাকে পছন্দ করি? সারাতের কথায় আলফি তবদা খেল।
নিজের কথায় নিজেই বেকুব বনে গেল সে। আচমকা সারাত বলে উঠল, আই লাভ ইউ। আমি তোমাকে পছন্দ করি না, ভালোবাসে। আলফির হৃৎপিণ্ডটা যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। ফ্যালফ্যাল চোখে অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে সারাতের দিকে। নিজের কানকেই তার এখন বিশ্বাস হচ্ছে না। মাথা ঝিমঝিম করছে এখন। মুখ দিয়ে অস্পষ্ট সুরে বলল, মানে? আই লাভ ইউ মানে বলছো আমি তোমাকে ভালোবাসি আলফি। আলফি থ হয়ে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছে। তার বিশ্বাসই হচ্ছে না সারাত শেহজাদা তাকে ভালোবাসে। আলফির চোখ বড় বড় করে এক ধ্যানে সারাতের দিকে তাকিয়ে আছে। 6 ফুট হাইটের এই সুদর্শন পুরুষকে নিজের এত কাছাকাছি দেখে বিচলিত হলো না আলফি। কেমন শান্ত হয়ে দেখছে সে সারাতকে। কেন এভাবে দেখছে জানে না, তবে দেখছে চোখের আর মনের শান্তির জন্য। অথচ আলফি জানে না এই মুগ্ধ হয়ে দেখতে থাকা ছেলেটা ভেতরে ভেতরে কতটা ভয়ঙ্কর। সারাত হাসল, গভীর দৃষ্টিতে আলফির চোখে তাকালো। কি মায়াবী এই চোখজোড়া! টানা টানা এই মায়াবী চোখজোড়ায় তাকিয়ে সারাত মরে যেতেও রাজি আছে। এই থরথর করে কাঁপতে থাকা গোলাপি অধৈর্য কোলে সারাত দিন রাত ভুলে ডুবে যেতেও রাজি। তার বেবি গার্ল আস্ত এক জীবন্ত পদ্ম ফুল যেন, ছুতেই যেন নেতিয়ে পড়বে তার বক্ষস্থলে। সারাত সোজা হয়ে দাঁড়ালো। গলা খাকারি দিতেই আলফি নড়ে চড়ে দ্রুত নজর সরালো। অপ্রস্তুত বোধ করতে অন্যদিকে ফিরে গেল। সারাত বলে উঠল, তুমি তোমার ড্রিম স্টাডি নিয়ে টেনশন করছো, তাই তো? এগুলো সবটাই তুমি বিয়ের পর করতে পারবে, আই প্রমিস। ইনফ্যাক্ট আমি তোমাকে হেল্প করবো সব কিছুতে। তাহলে তো তোমার আর আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আলফি মাথা নাড়ালো ধীরভাবে। এই মুহূর্তে কি বলা উচিত ভেবে পেল না। সারাত আলফির অগোচরে রহস্যময় হাসি দিল, বলল, চলো লিভিং রুমে যাওয়া যাক। নিজের রুমে পায়চারি করছে আলফি। লিভিং রুমে সারাত ও তার বাবাকে কি নিয়ে যেন আলাপ আলোচনা করছে। কান পেতেও কিছু শুনতে পেল না। কিছুক্ষণ পর রেহেনুমা রহমান হাতে শপিং ব্যাগ নিয়ে হাজির হলো রুমে। আলফি কপাল কুঁচকে তাকালো, উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি আম্মু? বিয়ের বেনারসি। সোজা উত্তর রেহেনুমার। আলফি অবাক হয়ে বলল, বেনারসি মানে? কিসের বেনারসি? বেনারসি আবার কিসের হয় জানিস না? বিয়ের। সেটা তো জানি, কিন্তু এখনকার বিয়ে। রেহেনুমা রহমান মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল। বিছানায় শপিং ব্যাগগুলো রেখে বলল, সারাত চাইছে আজকে বিয়েটা হয়ে যেত, তোর বাবা আপত্তি করেছিল। আচ্ছা, সারাত চাইছে আজকে বিয়েটা হয়ে যেতে, তোর বাবা আপত্তি করেছিল প্রথমে। বলল একমাত্র মেয়ের বিয়েটা ধুমধামে দিতে চায়, অনেক আত্মীয় স্বজনরা আছে, আপাতত এখন রিং পরিয়ে রাখা হোক। কিন্তু ছেলেটার কথা শুনেই খারাপ লাগলো। কি বললো উনি? যেহেতু ওর কেউ নেই, শুধু ওর দাদু ছাড়া, তাও উনি নাকি প্যারালাইজড, তাই এখনও অনুষ্ঠান করে বিয়ে চাইছে না। আবার প্রেস মিডিয়ার ঝামেলাও আছে। এত বড় একজন গায়কের বিয়ে বলে কথা, আমাদের কোনো আত্মীয় স্বজন এখন আসতে পারবে না, যার জন্য এখন পরিবারের লোকজনের অনুমতি নিয়ে ঘরোয়াভাবে বিয়েটা হোক। সময় হলে ও নিজেই ধুমধাম করে অনুষ্ঠান করে তোদের বিয়ের কথাটা সবাইকে জানিয়ে দিবে। এখন এত কিছু ভাবার সময় নেই, আধা ঘন্টার মধ্যে কাজে চলে আসবে। আজকেও এই কিছুক্ষণের মাঝে খাবারের আয়োজনটা করতে হবে, না খেয়ে তো আর নতুন জামাইকে বিদায় দেওয়া যায় না। তুই রেডি হয়ে নে। আলফির মাথার ওপর দিয়ে যাচ্ছে সব কিছু। সে কি ভাবলো আর কি হলো? কোথায় ভাবলো সারাতের সাথে কয়েকদিন ছুটি প্রেম করবে, অথচ হলো কি না? না না, হবে কি বিয়ে। আলফি চট করে রাইমাকে কল দিল। কল রিসিভও করলো রাইমা। বেচারি হাই পাওয়ারের ওষুধ খেয়ে ঘুমে মাতাল হয়েছিল। ঘুমো ঘুমো কণ্ঠে হ্যালো বলতেই আলফি বলে উঠল, রামু, আজকে আমার বিয়ে। রাইমা চোখ মুখ কুঁচকালো। সে অসুস্থ জেনেও ফাইজলামি করছে। রাইমা বিরক্তিমাখা কণ্ঠে বলল, আমি এখন ফাইজলামির মুডে নাই। আমি ফাইজলামি করছি না, আই এম সিরিয়াস ইয়ার। আচ্ছা, তো পাত্রকে? সারাত শেহজাদা। ওপাশ থেকে আলফি কোনো সারা শব্দ না পেয়ে হ্যালো বলতে যাওয়ার আগেই ওপাশ থেকে আচমকা অট্টহাসির শব্দ ভেসে আসলো। আলফি ভ্যাবাচাকা খেল। বুঝলো রাইমা তার কথা বিশ্বাস করছে না। বিশ্বাস না করারই কথা। এত বড় একজন রক স্টারের বিয়ে, তাও তার সাথে, যেখানে তার নিজেরই এখনও বিশ্বাস হচ্ছে না, সেখানে রাইমার বিশ্বাস করা তো বিলাসিতা। আলফি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল,
বিশ্বাস হচ্ছে না? রাইমা কোনো মতে হাসি থামিয়ে বলল, বিশ্বাস করার মতো কথা বলছিস? তুই সে আগের পাগলামিগুলো আবার শুরু করলি? যাই হোক, এতক্ষণের বোরিংনেসটা কেটে গেল তোর কথা শুনে। ও হ্যাঁ, তোর মনে আছে কালকে তোর পার্লারে মেকওভারের শ্যুট আছে? আমি তো ওয়েট, বলেই কল কেটে দিল আলফি। রাইমা হাই তুলে বিছানায় গা এলিয়ে দিতেই আলফি ভিডিও কল দিল। রাইমা রিসিভ করতেই আলফি বলল, আমার কথা তো বিশ্বাস করছিস না, এবার নিজের চোখে দেখ। আলফি দরজার আড়ালে দাঁড়িয়ে পেছনের ক্যামেরাটা লিভিং রুমে বসা সারাতের দিকে ধরল। সারাতকে দেখতেই রাইমা হাতের ব্যথা ভুলে হন্তদন্ত হয়ে উঠে বসল। হাতের ব্যথা টের পেল, ঠোঁট চেপে গিলে ফেলল। অবাক চোখে ড্যাব ড্যাব করে চেয়ে আছে মোবাইলের দিকে। পর মুহূর্তে কাঁদো কাঁদো স্বরে বলল, কিভাবে কি? তুই এইভাবে আমার ক্রাশকে বিয়ে করতে পারিস না? আলফি খেলখেল করে হেসে উঠল। হাসি মুখেই বলল, তুই আসবি না? ওসব ছাড়, আগে বল কোথা থেকে কি হলো? সেই অনেক কাহিনী, এখন বলার সময় নেই, পরে সময় করে বলবো। আরও অনেক সময় ধরে কথা বলল ওরা। রাইমা জানালো ও হাতের জন্য আসতে পারবে না, সুস্থ হলে আসবে। আলফি নিজে নিজে রেডি হলো। আবার কিছুক্ষণ পর তাকে উকি দিয়ে দেখে যাচ্ছে। আবার কখনো বা মুখ কালো করে বলে যায়। তোকে দেখতে নাইজেরিয়াদের মতো লাগছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে আলফি রাগের বদলে হাসছে। তার ভাইটা যে তাকে মিস করছে সে জানে। রেহনুমা রহমান এসে মেয়েকে নিয়ে গেলেন। সারাত এতক্ষণ অপেক্ষা করছিল আলফিকে দেখবে বলে। অতঃপর তার অপেক্ষার প্রহর শেষ করে আলফি আসলো, তার দেওয়া টকটকে লাল বেনারসি পরে, অর্নামেন্টসগুলো গলা কানে হাতে পরা। সারাত মুগ্ধতায় ডুবে গেল। গভীর নেশালো চোখে তাকিয়ে আলফির আপাত মস্তক দেখছে। হঠাৎ খেয়ালে এলো আলফি ওর মায়ের হাত ধরে আসছে। সারাতের মাথার মেজাজটা দপ করে দাবানলের নয় জ্বেলে উঠল। ভিতরে হিংসায় ভেসে উঠল। ইচ্ছে করছে আলফির মায়ের হাতটা ঝাড়ি মেরে সরিয়ে ওই কোমল নরম হাতটা তার হাত ধরুক। সারাত রাগ দমন করতে শক্ত হয়ে বসে আছে, অথচ তার মুখের আদল শান্ত। ততক্ষণে আলফি সারাতের পাশে এসে বসেছে। সারাত শান্ত হলো। আলফির আরেকটু কাছে গিয়ে বসলো। আলফির নাকে সারাতের গায়ের কড়া পারফিউমের মোহনীয় ঘ্রাণ আসতে আলফি মৃদু চোখে বুঝে আবারও খুলে ফেলল। বুকের ভেতর হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে, নার্ভাস লাগছে তার। এদিকে আলফির অস্বস্তি দ্বিগুণ বাড়তেই ওর বাম হাতটা আঁকড়ে ধরল সারাত। এই প্রথম সারাতের হাতে স্পর্শ পেল আলফি। ওর পুরো শরীর কেঁপে উঠল। আর চোখে সারাতের দিকে তাকালে দেখলো সারাত হাসছে। আলফি লজ্জা পেল, লজ্জায় মাথা ফের নিচু করে ফেলল। তবুও আর হাতটা ছাড়ল না। অনুভূতিটা সুন্দর, থাকুক না। সারাত মনে মনে হাসল। হেই তো আর কিছু সময় মাত্র। তারপর তার প্রাণ হরিণী শুধুমাত্র তার, একান্তই তার। আলফিকে হারানোর ভয়ে সারাতকে আরও তড়পাতে হবে না। এখন শুধু কবুলটা বলা বাকি। এরপর আলফিকে আর চোখের আড়াল হতেই দিবে না। দরকার হলে আলফিকে জোর করে তার কাছে বন্দিনী করে রাখবে। হ্যাঁ, এটাই করবে সারাত। সারাত দাঁত খেঁচে সামনের দিকে তাকিয়ে আছে। আলফি ওর মা বাবা ভাইকে ধরে কাছে। কিছুক্ষণ পরই তাকে সারাতের সাথে চলে যেতে হবে সবাইকে ছেড়ে। এমন হুট করে হওয়া বিয়েটার জন্য প্রস্তুত ছিল না বলে শোকটা একটু না অনেকটাই বেশি। অথচ এসব কিছু সহ্য হচ্ছে না সারাতের। রাগে হিংস্র হয়ে উঠেছে। আলফিকে সূক্ষ্ম নজরে দেখছে। না, আর বেশিক্ষণ এখানে তার ব্ল্যাক রোজকে রাখা যাবে না। ওই অমূল্য চোখের পানি বেকার মানুষদের জন্য ঝরতে দেওয়া যাবে না। ওই অমূল্য চোখের পানি শুধু সারাতের জন্য ঝরবে, এছাড়া আর কারো জন্য না। সারাত হুট করে এগিয়ে গিয়ে আলফিকে পাঁজা কোলা করে তুলে নিয়ে নিল। এমন আকস্মাৎ কাজে আলফি হকচকে গিয়ে সারাতের গলা জড়িয়ে ধরল। ওর মা বাবা আর ভাইও ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। সারাত মুচকি হেসে আলফিকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে বলল, এভাবে কাটলে তুমি বই খেয়ে পড়বে, এবার আমাদের যেতে হবে। শেষ কথাটা আলফির পরিবারের সবার দিকে তাকিয়ে বলল। আলফির বাবা এগিয়ে এসে আলফির মাথায় হাত বুলিয়ে দিয়ে সারাতের উদ্দেশ্যে বলল, আমার মেয়েটার দিকে খেয়াল রেখো বাবা, একটা মাত্র মেয়ে আমাদের। বুকটা কেমন হাহাকার করছে শূন্যতায়। চিন্তা করবেন না আব্বু, আপনাদের থেকে বেশি খেয়াল রাখবো। এখন আসে, অনেক রাত হয়ে গেছে। সবার থেকে বিদায় নিয়ে আলফিকে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে গাড়িতে উঠল সারাত।
ড্রাইভিং সিটে বসে আলফির দিকে নজর দিয়ে অগোচরে বাঁকা হাসল। যত কান্না করার এই 3 মিনিটের মধ্যে করো না সুইটহার্ট, কজ কিছুক্ষণের পর এই সারা ছেলেজাদা তোমাকে কান্না করার একটা সুযোগও দিবে না। আলফি জানালা দিয়ে সবার দিকে তাকে বিদায় নিচ্ছে। সারাত আলফিকে সোজা করে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে আর 1 সেকেন্ডও দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে মুহূর্তেই সবার সামনে থেকে চলে আসলো। হঠাৎ সারাতের এমন জোরে গাড়ি চালানোতে আলফি ভয় পেল। অবাক নজর একবার বাইরে নজর দিয়ে কাউকে না দেখে টুকরে কেঁদে উঠল। সারাতের দিকে ঘুরে বলল, এভাবে গাড়িটা চালালেন কেন? তুমি কাঁদছো কেন? নিজের কথার পিঠে সারাতের এমন কথা আশা করেনি। সারাত কি জানে না সে কাঁদছে? আপনি বুঝেন না কেন কাঁদছি? টমি, আম্মু আব্বু আর আবরারকে মিস করছি। স্টিয়ারিংয়ে রাখা হাতটা শক্ত হলো সারাতের। মিস করছি কথাটা ঘুরঘুর করছে মস্তিষ্কের ভেতর। তার ব্ল্যাক রোজ তাকে মিস না করে অন্য কাউকে মিস করছে। কেন করছে? করবে কেন? হুট করে সারাত গাড়ি ফুল স্পিডে চালাতে শুরু করলো। আলফি ভয়ে সারাতের দিকে তাকিয়ে বলল, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? সিট বেল্ট খোলো। আলফি বোঝেনি কথাটা, ভয়ে সিটিয়ে আছে সিটের সাথে। কাপা কাপা গলায় বলল, কেন? খুলতে বলেছি খোলো, হারি আপ। আলফি কাপা হাতে সিট বেল্ট খুলতেই সারাত হ্যাচকা টানে আলফিকে নিজের কোলে নিয়ে আসলো। ভয়ে কেঁপে উঠল আলফি। সেদিকে তোয়াক্কা না করে সারাত এক হাত দিয়ে নিজের বুকের সাথে আলফিকে মিশিয়ে নিয়ে শক্ত কণ্ঠে বলল, ইউ মিস মি বেবি গার্ল? সারাতের কণ্ঠটা কেমন অদ্ভুত শোনালো আলফির কাছে। এমন অদ্ভুত কথা শুনে শিউরে উঠল। আলফির কোনো জবাব না পেয়ে আরও খেপে গেল সারাত। দারাজ গলায় আবারও বলে উঠল, সে বেবি গার্ল, ইউ মিস মি? আপনি এমন অদ্ভুত বিহেভিয়ার করছেন কেন? সারাত বুঝলো আলফি ভয় পাচ্ছে। গাড়ির স্পিড কমালো। আলফিকে তবু ছাড়লো না বুক থেকে। এখনই সময় নয় এসবের, তাকে শান্ত হতে হবে। আলফির মনে তার জন্য আগে জায়গা করা প্রয়োজন, নিজের করতে হবে তো। সারাত মুচকে হেসে আলফির মাথায় আলতো চুমু খেয়ে বলল, তুমি অনেক তুল তুলে সুইটহার্ট। সারাতের কথা শুনে আলফির পুরো শরীর শিরশির করে উঠল। ভুলে গেল একটু আগে সারাতের পাগলামি। নাকে ভেসে আসলো সারাতের গায়ে সেই মোহনীয় ঘ্রাণ। এত নেশালো কেন লোকটার গায়ের ঘ্রাণ? উত্তর খুঁজে পেল না আলফি। সারাত মনে মনে হাসলো। এভাবেই তো আলফিকে নিজের কাছে টানবে সে। অনুভূতির জালে ভাসিয়ে আলফির শরীরে তার নামের শিহরণ জাগাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নিজেকে শূন্যে অনুভব করতেই ঘুম ছুটে গেল আলফির। নিজেকে সারাতের কোলে রেখে ফ্যাল করে ছুঁয়ে আছে। সারাতের নজরও তার দিকে। আলফি আশেপাশে তাকাতেই দেখল একটা আলিশান বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। নামান আমাকে। সারাত নামলো না। আলফিকে কোলে নিয়েই দরজার সামনে দাঁড়ালো। দরজায় ইলেকট্রনিক পাসওয়ার্ড দেওয়া। সারাত পাসওয়ার্ড দিতেই দরজা খুলে গেল। আলফি অবাক হয়ে দেখছে সব। এত সিকিউরিটি দেওয়ার কী আছে বুঝে আসলো না। ভেতরে ঢুকতেই আলফি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে প্রত্যেকটা জিনিস। এত বড় একটা বাড়িতে সারাত একা থাকে ভেবেই আলফি অবাকের ওপর অবাক হলো। সারাত আলফিকে নিয়ে করিডোর পেরিয়ে নিজের রুমে আসলো। আলফিকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও হাঁটু মুড়ে বসলো। আলফি তাকালো সারাতের দিকে। আলফির হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে সারাত বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, কাপড়ে তোমার প্রয়োজনীয় সব জিনিস পাবে। ক্লান্ত লাগলে ঘুমিয়ে পড়ো, আমি পাশের রুমে আছি। বলেই আলফির হাতের পিঠে চুমু খেলো সারাত। হালকা কেঁপে উঠল আলফি। কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। তাকে সময় দেওয়া উচিত কয়েকদিন সব কিছু সামলে ওঠার জন্য। রাত প্রায় 2:30। আলফির রুমের দরজা ধীরভাবে খুলে এক মানব ছায়ামূর্তি ভিতরে ঢুকলো। চোখে তার প্রবল নেশা। কি যেন বিড়বিড় করতে করতে আলফির ঘুমন্ত মুখের ওপর ঝুঁকলো। তার এলোমেলো দৃষ্টি আলফির পুরো শরীরে বিচরণ করছে। বিশেষ করে আলফির বন্ধ চোখ আর গোলাপি ঠোঁটের দিকে তার দৃষ্টি থমকে আছে। সারাত হালকা করে আলফির ঘাড়ের কাছে এসে ঝুঁকে লম্বা করে নিঃশ্বাস টানলো। কি মোহনীয় গায়ের ঘ্রাণ তার ব্ল্যাক রোজের। আলফি হালকা নড়ে উঠতেই সারাত হাসলো। গভীর নিদ্রায় ডুবে আছে তার প্রাণ হরিণী। সারাত উঠে বসলো। আলফির ঠোঁটে স্লাইড করতে করতে বলল, মাই লিটল সুইটহার্ট, কি মায়াবী তুমি। তুমি আজ থেকে আমার, একান্ত আমার। চাইলেও আমি ছাড়া
কোথাও যেতে পারবে না তুমি। তোমার সব কিছু আমার। তোমার গোলাপি ঠোঁটের কোণে হাসি ফুটবে শুধু আমার জন্য। তোমার চোখের নোনা পানিও ঝরবে আমার জন্য। তুমি সবসময় শুধু আমাকে মিস করবে, আমার জন্য কান্না করবে। তোমার প্রায়োরিটি লিস্টের প্রথম ব্যক্তিটাও আমি হব। তুমি যে জিনিসটাকে আমার থেকে বেশি প্রায়োরিটি দেবে, ঠিক সেই জিনিসটা আমি তোমার থেকে কেড়ে নেব, শেষ করে ফেলবো চিরতরে। অথচ একটা কথাও আলফির শ্রবণ হলো না। ঘুমের ওষুধের প্রভাবে ঘুমের অতল গভীর এসে আলফি তখন ফ্রেশ হতে গেলে সারাত রুমে আসলো। হাতের ট্যাবলেটটা টেবিলের উপর থাকা পানির গ্লাসে ছেড়ে দিতে গলে গেল। ব্যাস, সারাতের প্ল্যান সাকসেসফুল। অধর চওড়া করে হাসলো সারাত। আলফির হাতের পিঠে চুমু খেতে খেতে হাত ভিজিয়ে ফেলল, তবুও থামলো না। আলফির নড়তেই সারাত থেমে গেল। চোখে মাদকতা নিয়ে গভীরভাবে আলফির চেহারায় তাকালো। গোলগাল ছোট্ট শ্যাম মুখশ্রী, দুনিয়ায় সমস্ত মায়ায় ঘেরা। একবার এই চেহারায় তাকালে চোখ ফেরা যেন দায়। কি অপূর্ব মায়াবিনী তার প্রাণ হরিণী। পদ্ম ফুলের ন্যায় ঠোঁটজোড়া যখন কেঁপে ওঠে তখন তখন সারাতে নিজেকে পাগল পাগল লাগে। দিশেহারা হয়ে ইচ্ছে করে এই অধর জোড়া নিজের মাঝে নিয়ে নিতে। সারাত নিচু হয়ে ঘুমন্ত আলফির ঠোঁটে হালকা চুমু খেল। এতে ঘুমের মাঝে কেঁপে উঠল আলফি। নড়তে চাইলেও পারল না, কারণ ততক্ষণে সারাত আলফির বুকের ওপর মাথা রেখে জড়িয়ে ধরল। ধীর ভয়েসে সুর তুলে গেয়ে উঠল, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। অথচ আলফি তখনও গভীর ঘুমে, বুঝতেই পারল না কারো পাগলামি। সকালে রোদের মিষ্টি আলো জানালার পর্দার ফাঁক গলিয়ে চোখে মুখে পড়তেই চোখ আর মুখ কুঁচকে ফেলল আলফি। রোদের আলো এখন চোখে না লাগায় কপাল কুঁচকে পিটপিট করে চোখ খুলল। চোখের সামনে স্নিগ্ধ মোহনীয় মুখটা দেখতেই কপালের বিরক্তিকর ভাঁজ মিলিয়ে গেল আলফির। চোখে মুখে ফুটে উঠল মুগ্ধতা। সারাত তাকে রোদের আলো থেকে আড়াল করতে নিজের হাত রাখলো তার মুখের ওপর। আলফির চোখ মেলতেই সারাত হৃদয় কাড়া হাসি দিয়ে আলফির কপালে আলতো চুমু দিয়ে বলল, গুড মর্নিং মাই হার্ট। গুড মর্নিং। আলফি উঠে বসলো। সারাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? সকাল 10:30। কি, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম? অবাক হয়ে বলল আলফি। ইস, বিয়ের পরের দিনই কি না নতুন বউ এত বেলা অবধি ঘুমিয়েছিল, ভাবতেই অস্বস্তি ঘিরে ধরল তার। সারাত এখন কি ভাবছে তাকে নিয়ে? সারাত হাসলো। হেসে আলফির এলোমেলো চুল গুছিয়ে দিয়ে বলে, নো প্রবলেম, তুমি আরো কিছুক্ষণ ঘুমালেও কেউ কিচ্ছু বলতো না, কজ এখানে শুধু তুমি আর আমি ছাড়া কেউ নেই। এত টেনশনের কিছু নেই। যাও ফ্রেশ হয়ে আসো, আমি নিচে ব্রেকফাস্ট রেডি করছি। সারাত যেতে নিলে আলফি ওর হাত টেনে ধরল। সারাত সেদিকে এক পলক তাকিয়ে আলফির চোখের দিকে দেখল। আলফি উঠে দাঁড়ালো, মিনমিনিয়ে বলল, আপনাকে কিছু করতে হবে না, আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট রেডি করছি। নো নিড, তুমি ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামো, আমি ওয়েট করছি। ফ্রেশ হয়ে একবার ব্যালকনিতে আসলো আলফি। এটা সারাতের রুমের ব্যালকনি বুঝতে পারলো। ব্যালকনিতে আসতেই শীতল বাতাসে অন্তরটা জুড়িয়ে গেল। আলফি আশেপাশে তাকালো। সারাতের বাড়ির পাশে আর কোনো বাড়ি ঘর নজরেই এলো না। বেশ নির্জন একটা জায়গা। বাড়ির পাশেই হরেক রকমের গাছগাছালি। বাড়ির ডান পাশে নানা রকমের ফুলের বাগান। ফুলের বাগান দেখতে আলফির চোখ মুখ চকচক করে উঠল। ফুল তার ভীষণ শখের একটা জিনিস, আর যদি আলফিকে ফুলের বাগানে ছেড়ে দেওয়া হয় তাহলে তো আর আলফির কোনো খোঁজই পাওয়া যাবে না। বলতে গেলে আলফির দুর্বলতার লিস্টে ফুলও অবদান রাখে। এবার বাড়ির বাম পাশে তাকালো। বাম পাশে বাড়ির সাথে লাগোয়া ছোট্ট একটা গোডাউন রুম। তার সামনেই মাঝারি সাইজের সুইমিং পুল। সুইমিং পুলের পাশেই আড্ডা দেওয়ার জন্য টি টেবিল আর চেয়ার রাখা। সব কিছুই বেশ শৌখিনভাবে সাজিয়ে রাখা। কোমরে উষ্ণ ছোঁয়া পেতেই কেঁপে উঠল আলফি। ঘাড় বাড়িয়ে তাকাতেই সুদর্শন সুন্দর চেহারাটা ভেসে উঠল। সারাত যে কখন আলগোছে তার পিছনে এসে দাঁড়িয়েছিল সেটাই টের পেল না। আপনি এখানে? এখানে কি করছো লিটল হার্ট? ব্রেকফাস্ট করতে নিচে আসো না কেন? আমি ওয়েট করছিলাম তো। আলফি মুচকি হাসলো। সামনের ফুলের বাগানের দিকে তাকিয়ে বলল, নিচে যাচ্ছিলাম, বাট মনে হলো একটু বাইরের দৃশ্যটা দেখা উচিত। বাইরে কি দেখলে? আপনার বাড়িটা। এমন নির্জন জায়গায় এত বড় বাড়ি করলেন কেন? একদম শহর থেকে দূরে।
তুমি যাতে আমার থেকে পালাতে না পারো। মনে মনে কথাটা বলল, মুখে বলল, আমি নিরিবিলি জায়গা পছন্দ করি, আর সবচেয়ে বড় কথা হলো নির্জন জায়গায় রোমান্টিক মুডটা বেশি হয়, ইউনো। আলফি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে সারাতের কাছে থেকে সরে দাঁড়ালো। খুব স্বাভাবিকভাবে সরলো আলফি, অথচ এই স্বাভাবিক বিষয়টা মোটেও ভালো লাগলো না সারাতের কাছে। তার মনে হচ্ছে তার বেবি গার্ল তার স্পর্শে বিরক্ত হচ্ছে, তার থেকে দূরে দূরে থাকতে চাইছে। বিষয়টা চাপ প্রয়োগ করলো সারাতের মাথায়। চোয়াল শক্ত করে আলফির কোমর ধরে বুকের সাথে মিশিয়ে নিয়ে চোখে চোখ রেখে অদ্ভুত স্বরে বলে উঠল, সরে গেলে কেন চান? ভালো লাগেনি আমার কাছে আসাটা? অ্যান্সার মি সোনা। মানে সারাতের এমন অদ্ভুত আচরণে ভয় পেল আলফি। সারাতের অনুভূতি শূন্য কঠোর দৃষ্টির দিকে তাকালো। গলার টোনটাও একদম অপরিচিত ঠেকলো আলফির কাছে। তার হাত দুটো সারাতের বুকের ওপর। সারাত আলফিকে এত জোরে নিজের সাথে চেপে ধরেছে যে আলফির দম নেওয়াটাও অসহ্যকর ঠেকছে। ফাঁকা ঢোক গিলে আলফি বলে উঠল, কি 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 বলছেন এসব? আমার কাছে আসাটা ভালো লাগেনি? সারাত, আমার কষ্ট হচ্ছে, একটু ছাড়ুন আমাকে। সারাত দারুণভাবে খেপলো। তার বেবি গার্ল তার থেকে ছুটতে চাইছে আবারও। কেন? সে কি বাজেভাবে তার ব্ল্যাক রোজকে টাচ করেছে? কই করেনি তো। তাহলে কেন আলফি তাকে ছাড়তে বলছে? এদিকে আলফি শরীরে ঘাম ছুটে যাচ্ছে, ঠিকভাবে শ্বাস নিতে না পারায়। হাত পা অসাড় হয়ে আসছে, চোখ মুখের করুণ অবস্থা। সারাত বুঝতেই পারছে না তার ব্ল্যাক এঞ্জেলের কষ্ট হচ্ছে। সে তার মতো বলে উঠল, তুমি আমার থেকে ছুটতে চাইছো লিটল হার্ট? সারাত, আমি নিঃশ্বাস নিতে পারছি না, একটু হালকা করুন হাতের বাঁধন প্লিজ। আলফি করুণ সুরে বলা কথাটা কর্ণগোচর হতেই সারাত অস্থির হয়ে চটজলদি শক্ত করে জড়িয়ে ধরে থাকা হাতটা হালকা করলো। তবুও আলফিকে ছাড়লো না। হাতের বাঁধন আলগা হতেই আলফি যেন প্রাণ ফিরে পেল। সারাতের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে লম্বা লম্বা নিঃশ্বাস টানলো। ক্লান্তিতে চোখ বুঝে সারাতের বুকে পড়ে রইল স্থির হয়ে। আলফির নড়চড় টের না পেয়ে সারাত মৃদু স্বরেই ডাকলো, লিটল অ্যাঞ্জেল। আই এম সরি সোনা, আমি সত্যিই খেয়াল করিনি তুমি এতটা কষ্ট পাচ্ছ। তুমি ছাড়ুন কথাটা বলতেই ভয় পেয়েছিলাম। ভেবেছে ছেড়ে দিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, হারিয়ে যাবে আমার থেকে, তাই ভয়ের চোটে এমনভাবে ধরেছি। এগেন সরি কিউটি। সারাত আবারও জিজ্ঞেস করলো, বেশি উইক লাগছে? আলফি মাথা উঠিয়ে নজর দিল সারাতের মুখশ্রীতে। ফর্সা চেহারাটা কেমন চুপসে আছে, মাদকের ন্যায় ঘন কালো মনের চোখজোড়া ভয়ে আড়ষ্ট হয়ে আছে। এসব কিছু কি তার জন্য? আলফি কাপা হাতে সারাতের ক্লিন সেফ গালে হাত রেখে বলল, ভয় পেয়েছেন বুঝি? বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে সারাত আলফির হাতটা নিজের ঠোঁটের কাছে এনে চুমু খেয়ে বলল, ভীষণ। তোমাকে হারিয়ে ফেলার ভয় আমাকে সবসময় তাড়া করে বেড়ায়। আলফি চমৎকার হেসে বলল, তবে আর এমন শক্ত করে জড়িয়ে ধরবেন না, না হলে মরেই যাবো তো। সারাত কঠিন নজরে তাকালে আলফি খিলখিল করে হেসে উঠল। সারাত মন্ত্রমুগ্ধের মতো আলফির প্রাণবন্ত হাসির দিকে তাকিয়ে আছে। সে তো চায় তার প্রাণ হরণী হাসবে তার কারণে, শুধু সেই হবেই তার মায়াবিনীর হাসির কারণ, অন্য কারো সেই অধিকার নেই। আলফি হাসি থামিয়ে বলল, আমাকে কিভাবে পছন্দ করলেন? আই মিন ফার্স্ট টাইম কোথায় দেখেছিলেন? সারাত রহস্যময় চাহনিতে আলফির মুখের ওপর ফু দিয়ে বলল, দিস ইজ সিক্রেট বেব, অন্য একদিন বলবো। সে কখন তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছে, আগে খাবে পরে গল্প। চলো ফাস্ট। নাস্তার কথা মাথায় আসতেই পেটের খিদাটা মাথা ছাড়া দিয়ে উঠল, আর কথা না বাড়িয়ে সারাতের সাথে নিচে নেমে আসলো। আলফি এবার ভালো করে নজর দিয়ে বাড়িটা দেখছে। বিশাল বড় লিভিং রুম, তার ডান পাশেই কিচেন, কিচেনের অনেকটা দূরে ডাইনিং স্পেস, বাম পাশে সারাতের গানের রুম। সেখানে সব সময় সারাত গান রিহার্সাল করে। দোতলায় লম্বা করিডোর পেরোলেই 3টা বেডরুম, 2টা মাস্টারপিস বেডরুম আর একটা নর্মাল। আলফি গতকাল যে রুমে ছিল সেটা ছিল সারাতের। লিভিং রুমে আরও অনেক জিনিস থাকলেও তত খেয়াল দিল না আলফি। আগে পেট পুজো, পরে বাকি সব। ডাইনিং টেবিলে নিজের পছন্দের নাস্তা দেখে খানিকটা অবাক হলো আলফি। খুব সুন্দর করে আলুর পরোটা আর ছোলার ডাল সাজিয়ে রেখেছে সারাত, আরও হরেক রকমের নাস্তা সাজিয়ে রেখেছে। নাস্তা পছন্দ হয়নি সুইটহার্ট? আরো কিছু বানিয়ে আনবো? এই সব কিছু আপনি বানিয়েছেন? ইয়ো ডার্লিং, শুধুমাত্র তোমার জন্য। নাও এখন বসে পড়ো তো। আলফি হতবাক হয়ে আছে, বিশ্বাসই হচ্ছে না সারাত এইসব করেছে, তাও তার জন্য।
আলফি যত সারাতকে দেখছে ততই অবাক হচ্ছে। সারাত জানলো কিভাবে তার পছন্দের নাস্তার কথা? উত্তর মিলল না। পরে না হয় জেনে নেবে। হুট করে আলফির ভীষণ লজ্জা লাগছে। যেখানে এসব কিছু তার করা উচিত সেখানে সারাত ছেলে হয়ে একা হাতে এত কিছু করলো। হাতে টান অনুভব করতেই চমকে উঠল আলফি। নিজেকে সারাতের কোলের উপর বসে থাকতে দেখে তাকালো সারাতের দিকে। সারাত আলফির ঠোঁটের সামনে খাবার ধরে বলল, এখন থেকে আমার কোলে বসে তুমি খাবার খাবে, এবং সেটাও আমার হাতে। আমাকে খাইয়ে দিলে আপনি খাবেন কিভাবে? তুমি খাইয়ে দেবে।